This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা মনে করছেন তদন্ত যেভাবে এগিয়েছে, যেভাবে চলছে তাতে তারা সন্তুষ্ট নন এবং সেই জায়গা থেকে তারা হাইকোর্টের তত্ত্বাবধানে তারা চাইছেন যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্তে যাতে দোষীদের শাস্তি হয়, তাদেরকে যাতে তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একদমই তাই। আমরা শুনলাম এটা, এবং এই প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া এবং হচ্ছে যে আমরা যখন দেখলাম যে 90 দিনের পর চার্জশিট দেওয়ার ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট, হাসাফ হয়েছে, এভিডেন্স টেম্পার হয়েছে, যেটা তাদের প্রাথমিক চার্জশিটে তারা মেনশন করেছিলেন, কিন্তু 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তারা সেই চার্জশিট দিতে, সেকেন্ডারি চার্জশিট দিতে পারলেন না, পরবর্তী চার্জশিট দিতে পারলেন না। আমরা মনে করি যে এই তিলোত্তমার বাবা মার কাছ থেকে যে অভিযোগ এসছে, এই অভিযোগকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আমরা একটা জায়গায় মনে করি যে হ্যাঁ, এই অভিযোগটা একটা অর্থে তো বাস্তব সত্যতা আছে। তাহলে সেই জায়গা থেকে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে ওয়েলকাম, এবং তারা যে পদক্ষেপ নেবে এবং বিভিন্ন রকম আন্দোলনের ক্ষেত্রে যেভাবে তারা থাকবে, বিচারের প্রশ্নে যেভাবে তারা মনে করে যে তাদের মেয়ের বিচারের পথে যা যা পদক্ষেপ নেওয়া উচিত, সেই পদক্ষেপে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সবসময় তাদের সর্বোচ্চভাবে তাদের পাশে থাকবে। এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এবং সমস্ত রকমভাবে যা যা সহায়তা আমাদের দিক থেকে যদি তারা মনে করেন কোনো অংশে প্রয়োজন, আমরা সেটা রাখব। এই পদক্ষেপকে আমরা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবেই দেখছি। সিবিআইয়ের উপরে অনাস্থার কারণ হচ্ছে মেন যেটা জায়গা, আমাদেরও তো একটা অনাস্থা তৈরি হয়েছে, জুনিয়র ডাক্তারদেরও একটা অনাস্থা তৈরি হয়েছে। অনাস্থার কারণ এটাই যে আমরা কখনোই মনে করি না যে একজন ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব। তাহলে মূল জায়গাটা হচ্ছে এটাই, এক না একাধিক। যদি এক হয়, আমরা যদি ধরেই নিই যে সিবিআই যেটা বলতে চাইছে এখনও অবধি যে আমরা ট্রায়ালটাকে কন্টিনিউ করার জন্য, ট্রায়ালে যাতে হ্যাম্পার না করার জন্য তার জন্য চার্জশিট দিইনি, তাহলে একজন ব্যক্তিকেই ধরে নিতে হবে, যেটা এখন সঞ্জয় রায়। তাহলে একজন ব্যক্তি যদি হয়, তাহলে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, তার কী উদ্দেশ্য থাকতে পারে? সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের, রাজ্য পুলিশ প্রশাসনের এত উদ্গ্রীবতা কেন? 14 তারিখে ভ্যান্ডালিজম, এবং ওই ভ্যান্ডালিজমকে কেন্দ্র করে একটা গ্রুপ অফ পিপল যারা চেস্ট মেডিসিনের রুমে ঢুকতে যায়, জুনিয়র ডাক্তাররা সেখানে ওই করিডোর বন্ধ করে আটকায়, আমরা তো প্রেজেন্ট ছিলাম সেদিন সেখানে। তাহলে এই যে যাবতীয় ঘটনা ঘটেছে, এফআইআর এত দেরি হলো, টালা থানার পুলিশ এসে সুমোটো নিল না, এলাকা কর্ডন হলো না, দেখা গেল সেখানে ডব্লিউবিএমসির বিভিন্ন সদস্যরা, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা, আইপিএসের সদস্যরা, এত লোক, তাহলে এই উদ্দেশ্য কেন? তাহলে এই যে মিসট্রাস্ট শুরুর প্রথম 3-4 দিনে কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর তৈরি হয়েছে, আমরা ভরসা করেছিলাম সিবিআই এর একটা যথোপযোগ্য জায়গায় বিচার প্রক্রিয়াতে নিয়ে আসবে। সত্যটা 9 আগস্ট কী ঘটেছিল সেই সত্যের কাছাকাছি অন্তত আমরা পৌঁছাতে পারবো। কিন্তু দেখা গেল যে সত্যের কাছাকাছি তো দূরের কথা, সিবিআই দিয়ে সত্যটাই অন্যদিকে একটা মোড় নিতে চলে যাচ্ছে, যে সঞ্জয় রায় একা, আমরা তাকে শাস্তি দিলাম, শাস্তি হয়তো কী হবে জানি না, সেই প্রসেস শেষ। তাহলে কিন্তু এটা তো নয়। তাহলে একজন ব্যক্তি যদি হয়, তার মোটিভ কী ছিল? একটা চেস্ট মেডিসিন সেমিনার রুমে একটা মেডিকেল কলেজের ভিতরে সে ঢুকে এরকম একটা ঘটনা ঘটাবে কেন? কী তার উদ্দেশ্য ছিল? কী মোটিভ ছিল? কেন পুলিশের এত তৎপরতা? কেন ওই সময় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এত তৎপরতা? কেন টালা থানার পুলিশকে অ্যারেস্ট করলো? তাহলে এই যে সমস্ত জায়গাগুলোর প্রশ্নগুলো থেকে গেছে, আমরা ভেবেছিলাম এই প্রশ্নগুলোর সমাধান কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে হবে, কিন্তু এই জায়গাটা যখন আসছে না, তখন একটা হতাশার জায়গা আসছে, মিসট্রাস্টের জায়গা আসছে।